আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, খাদ্য অধিদপ্তর পরীক্ষা খুবই সন্নিকটে। তাই খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য আমরা সাজিয়েছি ফাইনাল মডেল টেস্ট। এখনকার আয়োজনে আমরা দেখব আমাদের চতুর্থ মডেল টেস্ট। আমাদের এই মডেল টেস্টটি ইংরেজি এবং গণিত অংশ সম্পূর্ণই ব্যাখ্যা সহ সমাধান করব, যাতে আপনারা প্রশ্ন সম্পর্কে সম্পূর্ণ সুস্পষ্ট ধারণা অর্জন করতে পারেন। অবশ্যই মনোযোগ সহকারে যদি মডেল টেস্টগুলো সম্পন্ন করেন, আপনার প্রস্তুতি অনেকাংশে আপনাকে এগিয়ে দিবে। হাতে দুর্বা গজানো বাগদাটির অর্থ কি? হাতে দুর্বা গজানো বাগদাটির অর্থ হলো আলসেমির লক্ষণ। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, কে রচনা করেন? মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, রচনা করেন জীবনানন্দ দাশ। পাহাড়ের ডাল বেয়ে জল নামছে বাক্যে জল কোন কারকে কোন বিভক্তি? এখানে জল হলো কর্তৃকারকে শূন্য বিভক্তি। যুগরুর শব্দ কোনটি? এখানে যুগরুর শব্দ হলো শাখামেঘ, এটি হলো যুগরুর শব্দ। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো ইতপূর্বে রসিত বিসর্গ পয় দ্রুকার বরেব একার ইতপূর্বে, এটি হলো সঠিক বানান। কোন গ্রন্থ সৈয়দ মুজতবা আলী রচনা করেন? সৈয়দ মুজতবা আলীর রচনা হলো ময়ূরকণ্ঠী, রচনা করেন সৈয়দ মুজতবা আলী। নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই? পুরুষবাচক শব্দ নেই ডাইনি, এটির পুরুষবাচক শব্দ নেই, যা শুধু স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ যারা হচ্ছে মেয়ে একমাত্র তারাই ডাইনি রূপ ধারণ করতে পারে। চরমপত্র বলতে কি বোঝায়? চরমপত্র বলতে বোঝায়, এখানে সঠিক উত্তর নেই, তাই সঠিক উত্তর হবে কোনটি নয়, অপশন ডি। বৈষম্য শব্দের প্রকৃত প্রত্যয় নিচের কোনটি? বৈষম্য শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? বৈষম্য শব্দের প্রকৃতি প্রত্যয় হলো বিষম যোগ জ। কোনটি সঠিক? এখানে সঠিক হলো তৈল, এটি একটি প্রবন্ধ। যার বাসস্থান নেই বাক্যের এক কথায় প্রকাশ কি? যার বাসস্থান নেই তাকে এক কথায় বলা হয় অনিকেতন। কোনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু জীবনী গ্রন্থ? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু জীবনী গ্রন্থ হলো মরুভাস্কর। পড়েছে, পড়েছ, পড়েছেন বাংলা ক্রিয়ার এ তিনটি রূপ কেন ব্যবহৃত হয়? বাংলা ক্রিয়ায় এ তিনটি রূপ ব্যবহৃত হয় মর্যাদাভেদের কারণে। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো আগুনের পরশমণি। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক কে? বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক হলেন আহমদ শরীফ। কোনটি কাব্যগ্রন্থ? এখানে কাব্যগ্রন্থ হলো শেষ লেখা, এটি একটি কাব্যগ্রন্থ। অনুনাদ শব্দটির দিয়ে কি বোঝায়? অনুনাদ শব্দটি দিয়ে বোঝায় মাকড়সা। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, উক্তিটি কার? বিখ্যাত উক্তিটি হলো মীর
মোশাররফ হোসেনের। উপপদ তৎপুরুষ সমাস কোনটি? উপপদ তৎপুরুষ সমাস হলো নীলকর। এটি হলো উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত করে? তার প্রথম বাজেয়াপ্ত হয় যুগবাণী গ্রন্থটি। যা কিছু হারায় গিন্নি বলে কেষ্ট বেটাই চোর। এখানে হারায় কোন ধাতু? এখানে হারায় হলো কর্মবাচ্যের ধাতু। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম হল পদ্মপুরাণ। দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ হল দ্বীপ যোগ আয়ন। রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি? রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম হল মহেন্দ্র ও বিনোদিনী। করপল্লবের ন্যায় ব্যাসবাক্যটি কোন সমাস? করপল্লবের ন্যায় এটি হলো উপমিত কর্মধারয় সমাস। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আমাদের ফাইনাল মডেল টেস্টের ইংরেজি অংশটুকু সমাধান করব। অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে ব্যাখ্যাগুলো। আমরা মূলত প্রশ্নের আনসারটি কেন হচ্ছে এই উত্তরটি আপনাদের সামনে তুলে ধরব, যেন আপনি সহজেই প্রতিটি প্রশ্ন সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে পারেন। উত্তরটি কেন হলো সেই উত্তরটি খুঁজে পেতে পারেন, আমরা সেটাই চেষ্টা করব। He has been ill dash Friday last। এখানে শূন্যস্থানে বসবে সাইন। মনে রাখবেন, কোনো নির্দিষ্ট সময় হতে অর্থাৎ পয়েন্ট অফ টাইম যদি বোঝানো হয় সেই ক্ষেত্রে সাইন ব্যবহৃত হয়, কিন্তু যদি কোনো সময় ধরে একটা পেরিয়ড টাইম অফ বোঝানো হয় অর্থাৎ একটা নির্দিষ্ট সময় ধরে চলতেছে এমন বোঝাতে সেই ক্ষেত্রে ফর ব্যবহৃত হয়। আমাদের প্রশ্ন যেহেতু হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে একটা নির্দিষ্ট সময়কে নির্দেশ করতেছে অর্থাৎ পয়েন্ট অফ টাইমকে নির্দেশ করতেছে, তাই এখানে সাইন ব্যবহৃত হবে। Choose the appropriate meaning of the idioms সোয়াং সং। সোয়াং সং যার অর্থ হচ্ছে কোনো কবি বা লেখক বা সাহিত্যিকের শেষ কর্ম বা শেষ রচনা, তাই আমাদের সঠিক উত্তর হবে লাস্ট ওয়ার্ক। Completes the sentence trees have dash of their leaves। এখানে শূন্যস্থানে বসবে কাস্ট। মনে রাখবেন, কাস্ট অফ যার অর্থ হচ্ছে ঝরে যাওয়া বা পরিত্যাগ করা। গাছ থেকে পাতা ঝরে গেছে। আমাদের এই বাক্যের সুস্পষ্ট অর্থাৎ আমাদের সঠিক বাক্যের অর্থ প্রকাশের জন্য দ্য ট্রিজ হ্যাভ কাস্ট অফ দেয়ার লিভস অর্থাৎ পাতা ঝরে গেছে, বাক্যের অর্থ প্রকাশের ক্ষেত্রে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে কাস্ট অফ। মাই ওয়াইফ রিমাইন্ড মি ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে অফ মাই অ্যাপয়েন্টমেন্ট। মনে রাখবেন, রিমাইন্ড সামবডি অফ সামথিং অর্থাৎ কাউকে কোনো বিষয়ে সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া। তাহলে এই জন্য আমাদের এখানে কি ব্যবহৃত হবে? অফ মাই অ্যাপয়েন্টমেন্ট। এখানে আমাদের টু মাই এবং টু গো হবে না, কারণ হচ্ছে আমাদের
রিমাইন্ড সামবডি অফ সামথিং, জাস্ট এটি মনে রাখবেন যে রিমাইন্ড কোনো কিছু মনে করে দেওয়ার ক্ষেত্রে অফ সামথিং, যদি কিছু মনে করে অন্য কেউ দেয় সেই ক্ষেত্রে অফ সামথিং ব্যবহৃত হয়। 3/4 অফ ওয়ার্ক ড্যাশ ফিনিশড, এখানে শূন্যস্থানে বসবে হ্যাজ বিন। বাক্যের শুরুতে যদি কোনো ভগ্নাংশ থাকে এর পরবর্তী যে প্রিপোজিশনগুলো হয় সেগুলো আমাদের মূলত যে ভার্বটা হয় সে ভার্বকে প্রভাবিত করে। অর্থাৎ এখানে আমাদের মূলত যে ভার্বটি হবে সেটি হবে সিঙ্গুলার ভার্ব, তাই এখানে হ্যাজ বিন ব্যবহৃত হবে। কোশ্চেন 31 থেকে 34 পর্যন্ত বলা হয়েছে কারেক্ট স্পেলিংগুলো খুঁজে বের করার জন্য। আমাদের এখানে কারেক্ট স্পেলিং হলো exaggerate, exaggerate, যার অর্থ হচ্ছে অতি রঞ্জিত করা। এখানে আমাদের সঠিক শুদ্ধ বানান হলো সুপারসেট, SUPERSEDE, সুপারসেট, যার অর্থ হচ্ছে স্থলাভিষিক্ত করা। আমাদের 33 নম্বরের শুদ্ধ বানান হলো ইন্টারফেস, এটির অর্থ হচ্ছে আমাদের কি বলা হয় হস্তক্ষেপ করা। এরপর আমাদের এখানে শুদ্ধ বানান হলো প্রিভিলেজ, যার অর্থ হচ্ছে বিশেষ অধিকার। এটি শুদ্ধ বানানগুলো অবশ্যই মনে রাখবেন, পরীক্ষায় একটি শুদ্ধ বানান অবশ্যই আসবে। I shall ring you up as soon as, এখানে শূন্যস্থানে বসবে I arrived, এখানে মূলত ভবিষ্যৎকালের যদি দুটি ঘটনা অর্থাৎ as soon as দ্বারা যুক্ত থাকে সাধারণত প্রথমটি হয় ফিউচার ইনডিফিনিট এবং পরেরটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে I arrive হবে। ট্রান্সলেট ইনটু ইংলিশ, অন্ধজনে দেহ আলো, অন্ধজনের দেহ আলো এর ট্রান্সলেশন অর্থাৎ ইংরেজি ট্রান্সলেশন হলো গিভ লাইট টু দ্য ব্লাইন্ড। থিওলজি ইজ এ টার্ম রিলেটেড টু, এটি রিলেটেড হচ্ছে স্টাডি অফ রিলিজিয়ন। মনে রাখবেন থিওলজি এটি মূলত হচ্ছে ধর্ম সংক্রান্ত বিদ্যা, তাই এটি আমাদের স্টাডি অফ রিলিজিয়নের সাথে সম্পর্কিত। দ্য জাগ ড্যাশ মাই অবজেকশন, এখানে শূন্যস্থানে বসবে সেট ডাউন। এখানে মনে রাখবেন সাধারণত যদি আমাদের সেট ডাউন এটি হচ্ছে একটি ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে লিখে রাখা। এখানে আমরা যদি বাক্যের অর্থটি খেয়াল করি যে বিচারক আমার আপত্তি লিখে রাখলেন। A person with the same name as another is called বলা হয় নেম শেক। এখানে মনে রাখবেন নেম শেক যার অর্থ হচ্ছে একই নামে অভিহিত ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়। One who knows everything is হচ্ছে omniscient, এটিও হচ্ছে এটি সাধারণত বোঝানো হয় আমাদের
যিনি সবকিছু জানেন কিংবা সর্বজান্তা যাকে বলা হয় সেই অর্থে এটি ব্যবহৃত হয়। Plural form of the word fish is fish. এটির ভার্ব হচ্ছে ফিশ। আমাদের ফিশ অর্থ হচ্ছে মাছ, এটি হচ্ছে সিঙ্গুলার। আর এটির প্লুরাল ফর্ম সাধারণত হচ্ছে অভিন্ন বা একই থাকে। তবে বিশেষ ক্ষেত্রে ফিশের প্লুরাল আমাদের ফিশেস এটি হতে পারে, বাট এটি বিশেষ ক্ষেত্রে। আচ্ছা, প্রাথমিকভাবে আমরা ফিশের প্লুরাল ফিশ হিসেবেই ব্যবহৃত হয়। সিলেক্ট দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন অফ তিনি পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ করেছেন এর সঠিক ইংরেজি ট্রান্সলেশন হলো হি হ্যাজ রিজাইন্ড হিজ পোস্ট। অর্থাৎ কোনো পদ থেকে অব্যাহতি গ্রহণ করা অর্থে রিজাইন এখানে বোঝানো হয়েছে, তাই এটি হবে সঠিক উত্তর। দ্য ভার্ব ফর্ম অফ ফ্রেন্ড ইজ ফ্রেন্ড এর ভার্ব ফর্ম হলো বি ফ্রেন্ড। মনে রাখবেন ফ্রেন্ড এই শব্দটি হচ্ছে মানে ফ্রেন্ড যার অর্থ বন্ধু, এটা হচ্ছে একটি নাউন। আর এটির ভার্ব হলো বি ফ্রেন্ড অর্থাৎ বন্ধুত্ব করা। হি স্পোক অ্যাজ ইফ হি ড্যাশ ইট, এখানে শূন্যস্থানে বসবে হ্যাড নন। সাধারণত অ্যাজ ইফ ও অ্যাজ দো যদি বাক্যে যুক্ত থাকে, তার আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশটি অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। হ্যারি স্পয়েল দ্য ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে কারি। সাধারণত হ্যারি স্পয়েল দ্য কারি এটি একটি প্রবাদ বাক্য যার অর্থ হচ্ছে তড়িঘড়ির কাজ ভালো হয় না। ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার ইটিং হ্যাবিট, এখানে শূন্যস্থানে বসবে চেঞ্জড। সাধারণত আমাদের ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদির পরে আমাদের যে ক্লজটি হবে সেটি সাবজেক্টের পরের ভার্বটি সেটি পাস্ট ফর্ম ব্যবহৃত হয়, তাই এখানে চেঞ্জড বসবে। Very few playwrights are as renowned as Shakespeare. Find out the correct comparative form of statement. এখানে correct comparative statement হলো Shakespeare is more renowned than most other playwrights. অর্থাৎ তিনি এখানে যে ভেরি ফিউ দিয়ে শুরু হওয়া যে পজিটিভ ডিগ্রিগুলো সেগুলো আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হলে ভেরি ফিউ এর পরিবর্তে দেন বা মোস্ট আদার ব্যবহৃত হয়। এখানে আমাদের মোস্ট আদার ব্যবহৃত হয়েছে, তাই এটি হচ্ছে আমাদের সঠিক। দ্য ওল্ড ম্যান ডাইড প্যানিলেস হায়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান, এখানে প্যানিলেস এটি ব্যবহৃত হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে। আমাদের প্যানিলেস যার অর্থ হচ্ছে হতদরিদ্র, এটি সাধারণত বাক্যশেষে যে সাবজেক্টটি আছে দ্য ওল্ড ম্যান এর অবস্থা সম্পর্কে বা এর অবস্থাকে বোঝাচ্ছে, তাই এটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাবডাক্ট, অ্যাবডাক্ট এর অ্যান্টোনিম তথা বিপরীত শব্দ হচ্ছে এখানে কিডন্যাপ। অ্যাবডাক্ট যার অর্থ হচ্ছে অপহরণ করা, অর্থাৎ আমাদের যে অপশনগুলো আছে সেগুলো থেকে আমাদের সঠিক উত্তর হচ্ছে কিডন্যাপ, বি নাম্বার যেটা
সেটি হচ্ছে তার আমাদের অ্যান্টোনিম। সে নদীর কাছে একটি কুটিরে বাস করত। এর ইংরেজি অনুবাদ কোনটি? এর ইংরেজি অনুবাদ হলো হি লিভড ইন এ হাট ক্লোজ দ্য রিভার টু দ্য রিভার ক্লোজ টু দ্য রিভার, এটি হলো এটির সঠিক অনুবাদ। এখন আমরা আমাদের ফাইনাল মডেল টেস্টের গণিতের অংশটুকু সমাধান করব। আর অবশ্যই প্রিয় শিক্ষার্থী, আপনাকে খাতা এবং কলম নিয়ে বসতে হবে, ব্যাখ্যাগুলো নিজে সাথে সাথে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি অঙ্কে ভালো করবেন। খেয়াল করুন, প্রথমে যে আমাদের অঙ্কটি আছে, একটি সংখ্যার শতক, দশক ও একক স্থানীয় অঙ্ক যথাক্রমে পি, কিউ আর হলে সংখ্যাটি কত? তাহলে আমরা সহজ কথা চিন্তা করি, যেহেতু আমাদের বলছে একক স্থানীয় অঙ্ক অর্থাৎ শতক, দশক ও একক স্থানীয় অঙ্ক, তাহলে শতক তার মানে 100 গুণ হচ্ছে আমাদের কত? পি। তারপর হচ্ছে আমাদের এটার ব্র্যাকেটে রাখি, প্লাস হচ্ছে আমাদের দশক স্থানীয় অঙ্ক, দশক মানে কত? আমাদের 10, এর সাথে গুণ হচ্ছে আমাদের কত? কিউ। এরপর প্লাস হচ্ছে আমাদের কত? একক স্থানীয় অঙ্ক, তার আমাদের 1 গুণ হচ্ছে আমাদের কত? আর। বাস, তাহলে এখন আমরা যদি লিখি তাহলে কত? এখানে 100 পি যোগ হচ্ছে 10 কিউ আর প্লাস হচ্ছে আমাদের আর। এটি হলো আমাদের সঠিক উত্তর। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 100 পি, 10 কিউ এবং আর, তথা অপশন বি হলো আমাদের সঠিক উত্তর। লগ root over a to the power a into log root over a to the power c into log root over c in a, আমরা এটিকে যদি সমাধান করি তাহলে কত আসবে? খেয়াল করুন, আমরা এটিকে সমাধান করার চেষ্টা করি। আমাদের দেওয়া আছে লগ কত আমাদের, আমরা একটু প্রশ্নটা লিখে নিই। আমার প্রশ্নটা হচ্ছে এখানে কত? লগ a root over a by b প্লাস না সরি, এখানে গুণ দেওয়া আছে, গুণ log root over b to the power c, তারপর হচ্ছে ইনটু log আমাদের দেওয়া আছে কত? root over c আর হচ্ছে a। খেয়াল করুন, আমরা এটিকে এখন কি লিখতে পারি? আমরা এটিকে লিখতে পারি যে log root over a আছে, আমরা এখানে root over b দিয়ে স্কোয়ার দিতে পারি, রুটের স্কোয়ার কাটা যাবে, আগেরটাই ঠিক থাকবে। সেম এখানেও আমাদের একই, যে log root over b দেওয়া আছে, তাহলে root over c দিয়ে আমরা হোল স্কোয়ার দিতে পারি, ইন্টু log এখানে root over c, এখানে আমরা root over a দিয়ে হোল স্কোয়ার দিতে পারি। তাহলে এখন আমরা স্কোয়ারটা সামনে নিয়ে আসব, তাহলে কত হবে? যে আমাদের এখানে 2 log root over a root over b ইন্টু 2 log আমাদের root over b root over c ইন্টু 2 log root over c root over a। তাহলে আমাদের এখানে 2 2 2 তিনটা 2 গুণ করে কত হয় আমাদের? 8 log কত আমাদের? root over a root over b ইন্টু, আমরা এখান থেকে কমন দিতে পারি, log আমাদের root over b ইন্টু root over c ইন্টু আমাদের log root over c root over a লেখা যায়। এখন আমরা এখান থেকে কি লিখতে পারি? এখন আমরা এখান থেকে লিখতে পারি 8 log root over a root over b ইন্টু আমাদের এই দুটোকে গুণ করলে কত হবে? আমাদের log root over a root over b root over a। এখন আমরা এখান থেকে দেখুন, আমরা সহজেই এই দুটোকে আমরা যদি গুণ করে দিই তাহলে কত হবে? log আমাদের root over a ইন্টু root over a, তাহলে আমাদের কত? এইটুকুর মান হচ্ছে 1, তাহলে 8 ইন্টু 1 মানে আমাদের 8 হলো আনসার। আশা করছি অঙ্কগুলো যদি আপনারা খাতায় তুলে করেন তাহলে সহজেই বুঝতে পারবেন। ডি হচ্ছে সঠিক উত্তর। 0.01 হোল স্কয়ার এর মান কোন ভগ্নাংশটির সমান? খেয়াল করুন, আমাদের যেটা দেওয়া আছে এটা কত? যে 0.01 হোল স্কয়ার, তার মানে আমরা এটাকে লিখতে পারি কত? আমরা এটিকে লিখতে পারি যে যেহেতু দুইটা শূন্য আছে দশমিকের পরে,
তাহলে 1 দিয়ে 2টা শূন্য দিয়ে দেন, এটাকে হোল স্কয়ার দিয়ে দেন, যেহেতু হোল স্কয়ার আছে। তাহলে কত হবে আমাদের? নিচে হবে আমাদের 1 দিয়ে 4টা শূন্য আর উপর হচ্ছে 1। তাহলে 1 দিয়ে 4টা শূন্য যেটা ভিতরে আছে আমাদের সেটি হবে সঠিক উত্তর। তার মানে আমাদের 1 দিয়ে 4টি শূন্য, 3টি শূন্য দিয়েছে, আরেকটি হবে সরি 4টি শূন্য। তাহলে আমাদের অপশন ডি হলো সঠিক উত্তর। প্রতি কুড়ি কলা 80 টাকায় ক্রয় করে বা 80 টাকা দরে কিনে প্রতি ডজন 60 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? প্রতি কুড়ি মানে 20টি কলা যদি 80 টাকায় কিনে আপনি প্রতি ডজন তার মানে 12টি 60 টাকায় বিক্রি করেন, তাহলে আপনার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আমরা প্রথমেই একটি কলার ক্রয় মূল্য বের করে নিই। আমরা এখানে বের করে নিই যে কি দেওয়া আছে আমাদের, প্রতি কুড়ি তার মানে 20টি কলার ক্রয় মূল্য কত? 20টি কলার ক্রয় মূল্য কত টাকা আমাদের? 80 টাকা। তাহলে একটার দাম কত হবে? একটির দাম হবে আমাদের 80 ভাগ হচ্ছে 20, তার মানে 4 টাকা। একটার দাম হচ্ছে আমাদের 4 টাকা। আবার যখন আমরা বিক্রয় করেছি তখন দেখেন যে 12টি কলা বিক্রয় করা হয়েছে 60 টাকায় মানে 1 ডজন। তাহলে 12টি কলার বিক্রয় মূল্য আমাদের কত টাকা? 60 টাকা। তাহলে একটা কলার বিক্রয় মূল্য কত? তাহলে আমাদের 60 ভাগ 12, তাহলে আমাদের কত? 5 টাকা। খেয়াল করুন আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা। তাহলে কি হচ্ছে? আমাদের অবশ্যই লাভ হয়েছে। তাহলে লাভটা কত আমরা বের করি? তাহলে আমাদের লাভ হইল 5 থেকে 4 বিয়োগ, তার মানে আমাদের 1 টাকা লাভ হয়েছে। বলছে শতকরা লাভের পরিমাণ কত? তাহলে আমাদের 1/4 ইন্টু 100, তাহলে কত? 4 25 100, তার মধ্যে 25% হইল লাভ। 25% হচ্ছে আমাদের কি লাভ। তাহলে সঠিক উত্তর হচ্ছে 25%। অপশন বি হলো ডি হলো সঠিক উত্তর। 037 এর গসাগু কত? 037 এর গসাগু হলো এখানে 1। কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি কত? কোন সংখ্যা, যেহেতু আমরা সংখ্যাটি জানি না তাহলে আমরা সংখ্যাটি ধরে নেই x। তাহলে ধরলাম সংখ্যাটি x এর কত পার্সেন্ট? 40%। তাহলে বলছে x এর যদি আমরা 40% করি, x এর 40% এর সাথে 42 যোগ করলে, যদি 42 যোগ করি তাহলে কি হবে? উক্ত সংখ্যাটি হবে, তথা আমাদের x হবে। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করে এখান থেকে মান বের করতে পারবো। তার মধ্যে কত এখানে আমাদের লিখতে পারি 40x বাই হচ্ছে 100 প্লাস হচ্ছে আমাদের 42 ইকুয়াল টু x। তারপর এখানে আমরা একটু 20 দিয়ে কাটতে পারি। যদি 20 দিয়ে কেটে দেই তাহলে এখানে কত? উপরে 2, এখানে হচ্ছে আমাদের 5, তার মানে এখানে আমাদের 2x বাই হচ্ছে 5 প্লাস হচ্ছে 42 ইকুয়াল টু x। এখানে আমরা এখন লসাগু করতে পারি। যদি আমরা লসাগু করি কিন্তু আমরা এই এক্সটাকে এই পাশে আনতেও পারি, আমরা দুটি করতে পারি। দেখুন যদি আমরা এখানে চেঞ্জ করে দেই যে আমাদের এক্সটা যেহেতু, তাহলে আমাদের কত? যে মনে করেন এক্স ইকাল টু, তাহলে আমাদের কত? যে এক্স ইকাল টু হচ্ছে আমরা একটু স্পটে চেঞ্জ করলাম, এক্স বাই 5 প্লাস 42। তাহলে আমাদের এইটাকে এই পাশে নিয়ে আসি, এক্স মাইনাস 2x বাই 5 ইকাল টু কত? 42। তাহলে এখানে কত হলো? লসাগু হচ্ছে আমাদের কত? 5। যদি 5 লসাগু হয় তাহলে কত আমাদের? 5x মাইনাস 2x ইকাল টু কত? 42। এখানে তাহলে আমাদের থাকে 3x বাই 5 ইকাল টু 42। তাহলে আমরা যদি এখানে এক্সটাকে ওই দিকে নিয়ে যাই তাহলে কি হবে? গুণ হয়ে যাবে। 5 গুণ 42, 3 দিয়ে ভাগ দিলে কত হবে আমাদের? কিন্তু আমরা সহজে লিখে দিতে পারি যে 3x ইকাল টু 42 ইন্টু 5। যদি আমরা x রেখে দিই তাহলে 42 ইন্টু 5 বাই হচ্ছে আমাদের 3। আমরা 3 দিয়ে কাটতে পারি। 3 দিয়ে কাটলে কত হবে আমাদের? আমরা 3 দিয়ে কাটলে এটা হবে একবার 1 আর হচ্ছে 3 4 12, 3 4 বার 14, 5 14 হচ্ছে 70।
তাহলে 70 হলো আমাদের সঠিক উত্তর। তাহলে অপশন এ হলো সঠিক উত্তর। কোনো আসল 3 বছরে মুনাফা আসলে যদি 5,500 টাকা হয়, তাহলে মুনাফা আসলে 8-এর 3 অংশ হলে মুনাফার হার কত? এখানে আমরা এটি খুব সহজ ভাষায় করতে পারি। আমরা যদি এখানে একটু ধরে নেই, যে আমরা ধরি যেহেতু আসলটা ধরে নেই, আসল ধরলাম আমরা এখানে আসল ধরলাম, যে আসলটা হলো আমাদের 8x আর মুনাফা হলো আমাদের 3x, যেহেতু 8/3 তারা দিয়ে দিছিল। তাহলে আমরা এখান থেকে সহজেই করতে পারি, দুইটা কি আমাদের মুনাফা আসল। তাহলে 8x প্লাস 3x ইকাল টু কত আমাদের 5,500, যেটা আমাদের দেওয়া আছে মুনাফা আসল। তাহলে এখান থেকে কত আমাদের, এখানে হচ্ছে 8 আর 3, আচ্ছা সরি, এখানে 8 আর 3 3 লিখি, এটা বাংলা লিখে ফেলছি, এটা হচ্ছে 3। তাহলে আমাদের 8 আর 3 যোগ করলে I believe an x ইকাল টু হচ্ছে 5,500। তাহলে আমরা যদি x রেখে দেই, তাহলে 5,500 কে ভাগ দিলে কত হবে, আমাদের x এর মান হচ্ছে 500। তাহলে আমরা মুনাফা পেলাম কত, 500 টাকা। তাহলে আমরা আসল কত খেয়াল করুন, তাহলে আমাদের আসল হচ্ছে এখানে 8x, তাহলে আমাদের 8x ছিল আসল, 8 গুণ 5 তার 500 আর কি, তাহলে আমাদের গুণ দিলে হচ্ছে 5,040, 4,000 হলো আমাদের হচ্ছে আসল। আর মুনাফা হলো আমাদের মুনাফা 3x, 3 × 500, তার মানে আমাদের 1500 হলো আমাদের মুনাফা। আমাদের বের করতে বলা হয়েছে এখানে যে মুনাফার হার কত। তাহলে আমরা এখানে ঐকিক নিয়মে বের করতে পারি যে 4,000 টাকার আমাদের 4,000 টাকার 3 বছরের মুনাফা, 3 বছরের মুনাফা কত হবে, 3 বছরের মুনাফা 1500 টাকা, 3 বছরের মুনাফা 1500 টাকা। তাহলে আমাদের 1 টাকার 1 বছরের মুনাফা কত হবে, 1500, আর নিচে হচ্ছে আমাদের 4,000 গুণ 3। যদি আমরা এখন আমাদের 1 শতকরা যায়, যেহেতু শতকরা বলছে, তাহলে 100 টাকার 1 বছর মুনাফা আমাদের 1500 গুণ হচ্ছে 100, আর নিচে হচ্ছে আমাদের 4,000 গুণ হচ্ছে 3। আমরা এখানে কাটাকাটি করলে কত পাবো, 0 0 কাটা দেন, 40-এর এখানেও 0 কাটা দেন, 0 0 কাটা, তাহলে আমাদের এখানে যদি এটা কাটি তাহলে কত হবে, 5 3 দিয়ে কাটলে 350, 350 দেশে, তাহলে 50, 50-কে 4 দিয়ে যে ভাগ দিই, 4 12 48, তাহলে 12.5, অর্থাৎ 12.5% হলো সঠিক উত্তর। তাহলে অপশন বি হলো সঠিক উত্তর। কোনো পরিবারে 10 জন সদস্যর 30 দিনের খাদ্য আছে, 5 জন অতিথি আসায় ওই সদস্যদের কতদিন চলবে? খেয়াল করুন, তাহলে নতুন অতিথি কয়জন আসছে, 5 জন আসছে। তাহলে নতুন 5 জন অতিথি আসায় তাদের মোট সদস্য হচ্ছে কয়জন, যে 10 জন আগে ছিল, এখন নতুন 5 জন, তাহলে মোট হলো 15 জন সদস্য। হ্যাঁ, তাহলে এখন এই 15 জনের কতদিন চলবে আমরা যে সেটা বের করব। আগে ছিল 10 জন, তাহলে 10 জনের খাবার ছিল কয় দিনের, খাবার ছিল 30 দিনের, আর 30 দিন চলতো। তাহলে একজনের কত, একজন হলে অবশ্যই বেশি লাগবে, তাহলে 30 গুণ হচ্ছে 10। এখন যদি আমাদের 15 জনটা বের করতে বলা হয়, তাহলে ভাগ হবে 30 গুণ 10 বাই হচ্ছে 15, তাহলে কত 2, তাহলে 10 দুগুণে 20 দিন চলবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 20 দিন। যদি x অনুপাত y ইকাল টু 2:3 এবং y অনুপাত z ইকাল টু 5:7 হয়, তবে x y z এর মান কত? খুবই সহজ একটি অনুপাতের অঙ্ক। আমরা এটি অনুপাতটা আমরা সহজেই করতে পারি, যে এখানে আমাদের কত দেওয়া আছে, আমাদের দেওয়া আছে প্রথমেই যে x অনুপাত y ইকাল টু 2:3। তাহলে এটাকে আমরা 5 দিয়ে গুণ দিই, যদি আমরা 5 দিয়ে গুণ দিই, দেখুন আমরা এটাকে 5 দিয়ে গুণ দিলে কত হবে, 5 দুগুণে 10 আর 3 5 15, এটা 5 দিয়ে গুণ দিলাম। আর দেওয়া আছে আমাদের y অনুপাত z, y অনুপাত z দেওয়া আছে কত, আমাদের y অনুপাত z 5:7, 5:7। তো এটাকেও আমরা 3 দিয়ে গুণ দিতে পারি, যদি 3 দিয়ে গুণ দিই তাহলে কত হবে, 3 5 15 অনুপাত আমাদের 3 7 21। মূল কাহিনী খেয়াল করুন, এখানেই
এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তার মানে আমাদের এই দুইটা অনুপাতকে আমরা শুধু সমান করব। তাহলে কত হবে যে এক্স ওয়াই জেড, এটা অনুপাত কত আমাদের 10:15 অনুপাত হচ্ছে আমাদের 21, 10, 15, 21। তাহলে অপশন বি হলো আমাদের সঠিক উত্তর। 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ট্রেনটি 21 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? খেয়াল করুন, আমরা প্রথমে এখান থেকে যেহেতু আমাদের দেওয়া আছে গতিবেগ, গতিবেগটা আমরা যদি মিটার পার সেকেন্ডে নিয়ে নিই, যেহেতু কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, গতিবেগটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, আমরা প্রথমে এটাকে মিটার পার সেকেন্ডে যদি নেই, খেয়াল করুন তাহলে কত হবে। গতিবেগ দেওয়া আছে আপনার এখানে কত, 48 কিলোমিটার, 48 আমাদের কিলোমিটার, কেএম পার আওয়ার দেওয়া আছে মনে করেন, পার আওয়ার। তো এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নেই, তাহলে কি করতে হবে যে 48 গুণ আমরা কত হবে 1000, কারণ 1000 মিটার প্রায় হচ্ছে আমাদের 3600 সেকেন্ড, আমাদের তাহলে কি মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কাটাকাটি করলে কত হবে, 0 0 কাটা দেন, 0 0 কাটা দেন, আমরা আর কাটতে পারি কত দিয়ে, 6 দিয়ে কাটতে পারি। 6 দিয়ে কাটলে হচ্ছে আমাদের কত, 6 6 36, 6 48, 8 আমরা আরও কাটতে পারি, আমরা 3 দিয়ে কাটতে পারি, 3 দিয়ে কাটলে 2 দিয়ে কাটতে পারি, সরি 2 দুগুণে হচ্ছে আমাদের 3 দুগুণে 6, আর হচ্ছে আমাদের এখানে 5, তাহলে 5 8 হচ্ছে 40, আর হচ্ছে আমাদের 3, এত মিটার পার সেকেন্ড আমরা পাইলাম। এখন আমাদের ট্রেনটি 21 সেকেন্ডে কতটুকু অতিক্রম করে? তাহলে আমরা বের করতে পারি যে 21 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটি কতটুকু অতিক্রম করবে আমাদের এইটাকে, অর্থাৎ যেটা পাইছি 40/3, এটাকে 21 দিয়ে গুণ দিয়ে দিব, কারণ এটা আমাদের 1 সেকেন্ডে গেছিল। যদি 21 দিয়ে গুণ দিয়ে দিই তাহলে 3 × 7 = 21, তাহলে 7 7 গুণ 40, তার মানে 280 মিটার, 280 মিটার যায়। তাহলে আমাদের খেয়াল করুন 280 মিটার যে অতিক্রম করলো 21 সেকেন্ডে, এখানে দুইটা আছে, একটা হচ্ছে সেতুর দৈর্ঘ্য, একটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। আমাদের বের করতে বলছে কি সেতুর দৈর্ঘ্য। তাহলে খেয়াল করুন আমাদের যে 280 পাইলাম, এই 280 মূলত কি সেতুর দৈর্ঘ্য, আর হচ্ছে আমাদের ট্রেনের দৈর্ঘ্য। সেতুর দৈর্ঘ্য আছে, ট্রেনের দৈর্ঘ্য আছে, তাহলে আমরা এখানে সেতু প্লাস ট্রেনের দৈর্ঘ্য লিখলাম, মনে করেন ট্রেনের দৈর্ঘ্য, হ্যাঁ ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য, সেতু প্লাস ট্রেনের দৈর্ঘ্য। আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে সেতুর দৈর্ঘ্য কত। তাহলে আমরা যদি সেতুটাকে রেখে দেই, সেতু রেখে দিলে 280 মাইনাস আমাদের ট্রেনের দৈর্ঘ্য, আমাদের ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 280 থেকে মাইনাস কত আমাদের 100 মিটার দীর্ঘ ট্রেন, তাহলে হচ্ছে আমাদের 180 মিটার হচ্ছে সেতুর দৈর্ঘ্য। তাহলে অপশন সি হলো সঠিক উত্তর। একটি ধারার n-তম পদ m⁻2n-5, ধারাটির দ্বিতীয় পদ যদি 76 হয় তাহলে m এর মান কত? তাহলে খেয়াল করুন এখানে আমাদের দেওয়া আছে কি n-তম পদ, তাহলে আমরা লিখতে পারি যে n-তম পদ কত দেওয়া আছে, দেওয়া আছে m⁻2n-5, এটা n-তম পদ। তাহলে দ্বিতীয় পদ কত হবে? তাহলে আমাদের দ্বিতীয় পদ হবে আমাদের এখানে m2n এর জায়গায় 2 হবে, মাইনাস হচ্ছে 5, তার মানে আমাদের কত হবে, আমাদের গুণ করলে m⁻4 - 5, এটা হলো আমাদের দ্বিতীয় পদ। বলা হয়েছে প্রশ্নে এদের দ্বিতীয় পদ সমান হচ্ছে কত, 76। তাহলে আমরা এখানে লিখতে পারি যে m⁻4 - m5, এটা হচ্ছে দ্বিতীয় পদ, তাহলে এটা সমান, অর্থাৎ আমরা লিখতে পারি প্রশ্ন মতে m⁻4 - 5 = 76, যেহেতু দ্বিতীয় পদ হচ্ছে 76। তাহলে আমরা এখানে m⁻4টা রেখে দেই, তাহলে 76 প্লাস হচ্ছে 5, তাহলে আমাদের m⁻4 = হচ্ছে 81। তাহলে আমরা এখানে m⁻4 আর 81 কে লিখতে পারি 3⁴, তার মানে 3⁴ মানে 81, তাহলে আমাদের m = only 3, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের
m equal to 3 অপশন এ হলো সঠিক উত্তর। a minus 3 into b plus 3 is greater than 0 যদি হয় তাহলে কোন সমতাটি এখানে সত্য? খেয়াল করুন, এখানে সত্য হবে, এটি আমরা সহজে বলে দিই, এটি খুবই সহজ একটি অঙ্ক। এটি সত্য হবে a থেকে 3 থেকে এটা বড়, b থেকে মাইনাস এটা বড়। যদি আমরা আলাদা আলাদা করে বের করে দেখি, x কিউব প্লাস hx প্লাস 10 ইকুয়াল টু 0 হলে একটি সমাধান 2 হয়, তবে h এর মান কত? আমরা এখানে h এর মান বের করতে বলা হয়েছে, অর্থাৎ এই যে সমীকরণটা দেওয়া আছে এটা একটা নির্দিষ্ট সমাধান হচ্ছে 2 যদি হয়, অর্থাৎ x ইকুয়াল যদি আপনি 2 বসান তাহলে সমীকরণটি সিদ্ধ হবে। আপনি তাহলে এখানে x ইকুয়াল টু 2 বসান। যদি আপনি x ইকুয়াল টু 2 বসান, আমরা যদি বসে দেখেন, যদি আমরা লিখি এখানে, যদি আমরা লিখি যে x ইকুয়াল টু 2 হলে, খেয়াল করুন যে x ইকুয়াল টু 2 যদি হয়, আমাদের যে প্রদত্ত সমীকরণটা আছে কি, যে x কিউব প্লাস আমাদের hx প্লাস হচ্ছে 10, এটা আমাদের দেওয়া আছে ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে যদি 2 বসাই তাহলে 2 কিউব প্লাস h ইন্টু 2 প্লাস 10 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের কত 8 প্লাস 2h প্লাস 10 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের 8 আর 10 18, তাহলে 2h ইকুয়াল 2h প্লাস 18 ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি h কে রেখে দেই তাহলে 2h ইকুয়াল টু আমাদের -18, তার মানে h ইকুয়াল টু -9, 2 দিয়ে ভাগ করে দিলে -9। তাহলে আমাদের এখানে সি হবে সঠিক উত্তর, অপশন সি। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ হচ্ছে 30 মিটার। এর ভিতরের চারদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, বলা হয়েছে রাস্তার ক্ষেত্রফলটি কত? খেয়াল করুন, আপনার এটি সহজ একটি অঙ্ক, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনার এটা করলেই হবে। আমাদের এই একটি মনে করেন বাগান, এর ভিতরে একটা 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে আমাদের এই বাগানের প্রথম দৈর্ঘ্য কত? আমাদের দেওয়া আছে হচ্ছে দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার। এদিক দিয়ে 1 মিটার বাদ দিলে আমাদের রাস্তা কত থাকবে? রাস্তা থাকবে এখানে দেখুন, এখানে রাস্তা হচ্ছে আমাদের কত 29 থেকে 1 বাদ, তাহলে আমাদের দৈর্ঘ্য কত 38, 1 বাদ। আর এখানে আমাদের প্রস্থ থাকবে কত 2 বাদ যাবে, তার মানে প্রস্থ থাকবে কত আমাদের 28। তাহলে আমাদের দুইটা ক্ষেত্রফল পাবো, একটা হচ্ছে বাইরের ক্ষেত্রফল, তথা আমাদের এখানে 40 গুণ 30 কত আমাদের 40 গুণ 3 4 12, 1200। আর আমাদের 38 এবং যদি 28 গুণ দেই, এখানে আমরা একটা ক্ষেত্রফল পাবো, সেটা আমাদের গুণ দিলে কত হবে, যে 38 গুণ হচ্ছে আমাদের 28, তার মানে কত হবে 38 গুণ 28 যদি গুণ দেওয়া হয় তাহলে 1064। এখন 1200 থেকে 1064 আমরা মাইনাস করে দেই, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটি পেয়ে যাব। রাস্তার ক্ষেত্রফল হবে আমাদের কত, এখানে হচ্ছে 6 3 1 136। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 136 বর্গ মিটার, অর্থাৎ অপশন এ হলো সঠিক উত্তর। 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি গণক গলিয়ে নতুন একটি গণক তৈরি করা হলো। নতুন গণকের বাহুর দৈর্ঘ্য কত? এখন 3টি গণক গলিয়ে একটি বাহু বা একটি গণক তৈরি করা হয়েছে। আমাদের যে বাহুগুলো দেওয়া আছে, আমরা গণকের যে 3টা ক্ষেত্রফল বের করি প্রথম, খেয়াল করুন, প্রথম একটা বাহুর দৈর্ঘ্য কত 3 সেন্টিমিটার, তাহলে এটা ক্ষেত্রফল কত? যে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, এটাকে আমরা কিউব করে দিই, তাহলে কত আমাদের 27। এটা হলো প্রথমটা ক্ষেত্রফল। দ্বিতীয়টা দেখেন আমাদের কত আছে 4, তাহলে আমাদের 4 উপরে কিউব, এটা আমাদের কত, আচ্ছা 4 উপরে 4 আমাদের ইংলিশে লেখা দরকার ছিল, আচ্ছা 4 উপরে কিউব দিলাম, 4 কিউব দিলে আমাদের কত হয় 64, তাহলে 64। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের কত, এরপরটা হচ্ছে আমাদের 5, তাহলে 5 এর উপরে কিউব, এটা কত হবে আমাদের 125। তাহলে এই 3টা আমরা বাহুর ক্ষেত্রফল পাইলাম, 3টা গণকের ক্ষেত্রফল, সরি আয়তন পাইছি, নট ক্ষেত্রফল, আয়তন পাইছি। তাহলে এই 3টাকে যদি আমরা যোগ করে দিই, যোগ করে দিলে কত হবে, আমাদের এই 3টাকে যোগ করে দিলে হবে 216 হবে। এখন আমাদের বলছে নতুন গণক কত, তাহলে নতুন গণক সহজ কথা 216কে আপনি
রুট করলে কত হবে আমাদের, উপরে 3 দিয়ে দেন তাহলে কত আমাদের 12 16 12 একটু 6 হবে, অর্থাৎ সঠিক উত্তর নতুন গণকে হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার। ইকুয়াল টু 3 to the power 1 by 3 plus 3 to the power 1 minus root 3 হলে a 3a cube minus 9a plus 1 এর মান কত? আমরা সহজে এটা মান নির্ণয় করতে পারবো। এটার মান নির্ণয় করলে এটা মান হবে 11। আপনারা নিজে এটা মান নির্ণয় করবেন। আমাদের ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তাই আমরা যেগুলো সহজ গণিত সেগুলো আমরা সমাধান করব না, ওগুলো আপনাদের জন্য থাকবে ইনশাল্লাহ। আর পরবর্তী যদি না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা করে দেবো ইনশাল্লাহ। এ ও বি বর্গ সম্পূরক কোণ। এ কোণ যদি 115 হয় তাহলে বি কোণের মান কত? খেয়াল করুন, যেহেতু সম্পূরক কোণের কথা বলা হয়, তার মানে দুইটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। সম্পূরক কোণ হচ্ছে দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হলে কোণ দুটি সম্পূরক কোণ। তাহলে একটা কোণ যদি 115 হয় তাহলে 180 থেকে 115 মাইনাস করে দেন, যা থাকবে সেটাই হলো আমাদের কি সম্পূরক কোণ। মাইনাস কত? 65 হবে সঠিক উত্তর। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? খেয়াল করুন, আমরা সেম অঙ্কটাই কালকে করেছিলাম, যে চাকাটি 60 সেকেন্ডে করে কতবার? 90 বার। আমরা এখানে একটু বের করে নেব যে আমাদের একটা যে চাকাটা সেটা 60 সেকেন্ডে ঘুরে হচ্ছে 90 বার, তাহলে 1 সেকেন্ডে কতবার ঘুরবে? তাহলে 1 সেকেন্ডে ঘুরবে 90 ভাগ হচ্ছে 60, 0 0 কাটা, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 3 9, 3/2 মানে আমাদের 1.5 বার ঘুরবে। 1.5 বার ঘুরবে চাকাটি 60 সেকেন্ড একবার। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে আমাদের বের করতে বলছে কি যে চাকাটি কত ডিগ্রি ঘুরে। তাহলে খেয়াল করুন, আমাদের একবার যে চাকাটি ঘুরে, যেহেতু চাকা এটা কত, একটা চাকা তার মানে কত? 360 ডিগ্রি। তাহলে চাকাটা একবার যদি ঘুরে, একবার ঘুরলে কতবার ঘুরে? একবার ঘুরলে যাবে কত? 360 ডিগ্রি। যদি 1.5 বার তাহলে ঘুরে, তাহলে 360 গুণ 1.5, তার মানে কত হবে? 540 ডিগ্রি। সহজ উত্তর, আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আমাদের একটি সমাধান দেওয়া আছে, এই সমাধানটিও আমরা করব না, এটি আপনারা করবেন। আমাদের খুবই সহজ অঙ্ক, এটি সঠিক উত্তর হচ্ছে আমাদের 8। এরপর হচ্ছে আমাদের একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার, ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমাদের কত? √3 স্কয়ার। তাহলে আমরা এখানে জাস্ট মানগুলো বসাই দেব, তাহলে আমাদের কি অঙ্কটা হয়ে যাবে। তাহলে কত হবে? আমাদের যেখানে কাটাকাটি করি, তার মানে আমরা একটু দেখাই দিচ্ছি যে 16, তাহলে 16 এটা আমাদের √3/4, √3 হচ্ছে 4, এটা আমাদের ক্ষেত্রফলের সূত্র, মানে আমাদের a √3/4 বাহু স্কয়ার √3/4, এটি হলো আমাদের কি বলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হবে? আমাদের 16 16 216, তাহলে আমাদের 4 দিয়ে কাটলে 64 √3 হবে সঠিক উত্তর। 64 √3 সূত্র মনে রাখবেন, a স্কয়ার √3/4। আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে a স্কয়ার √3/4। এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, জাস্ট শুধু মানটা বসাচ্ছি, আর কিছু করি নাই। এরপর হচ্ছে আমাদের a + tan স্কয়ার থিটা = 4 হলে থিটা যদি 90 থেকে ছোট হয় তাহলে থিটার মানটা কত বের করতে বলা হয়েছে। আমরা এটাকে ইজিলি করতে পারি। আমরা এটাকে করার জন্য প্রথমেই আমরা একটু দেখুন, আমরা যেহেতু এখানে 1 + tan থিটা, তাহলে 1 + tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা = কত? 4 দেওয়া আছে। তো আমরা এখানে 1 + tan স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? 1 + tan কে আমরা লিখতে পারি কত? sec স্কয়ার থিটা = কত আমাদের? 4। তাহলে আমাদের sec স্কয়ার থিটা = আমরা 2 স্কয়ার লিখে দিলাম। তাহলে আমাদের sec কে কি লেখা যায়? আমরা sec কে লিখতে পারি কত? দেখেন স্কয়ার বাদ দেন, তাহলে আমাদের sec থিটা = কত? 2। আর sec কে কি লেখা যায়? sec কে লেখা যায় 1/cos, লেখা যায় 1/cos থিটা = কত? 2। যদি আমরা এখানে একটু আর্গুন করে দিই, তার মানে আমাদের cosটা রেখে দেই, cos থিটা = আমাদের কত? এখানে হাফ চলে যাবে, তাহলে হাফ। cos 60 ডিগ্রি মান কত? তাহলে cos হাফের মান কত?
cos হাফের মান হচ্ছে cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি, তাহলে উত্তর হচ্ছে থিটার মানটা হবে 60 ডিগ্রি। তার মানে অপশন ডি হলো সঠিক উত্তর। a equal to x suggest x ফিবোনাকি সংখ্যা, তাহলে x স্কয়ার ইজ গ্রেটার দেন 64 হলে p অফ a কত? এখানে আমাদের সেটের অঙ্কটি আমাদের ফিবোনাকি সংখ্যা, তার মানে কত আমাদের সাধারণত 0 1 2 3 5 এগুলো হচ্ছে আমাদের ফিবোনাকি সংখ্যা। যেহেতু আমাদের পাওয়ার বের করতে বলছে, খেয়াল করুন আমরা এখানে কোনগুলো বসাতে পারবো বা কোনগুলো মানগুলো হবে। এক্স স্কয়ার আমাদের দেখেন ফিবোনাচি সংখ্যাগুলো প্রথম দুটো যোগ করলে কত হবে, পরবর্তী সংখ্যাটি হবে। তার মানে আমাদের ফিবোনাচি সংখ্যাগুলো কত, 0 আমাদের 0, তারপর হচ্ছে 1 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে আমাদের 3 আর 2 হচ্ছে 5। খেয়াল করুন এখন এই সংখ্যাগুলোর ভিতরে 0 1 2 3 5 যদি এগুলো ফিবোনাচি সংখ্যা, আরো আছে, বাট আমাদের এই শর্ত সাপেক্ষে যদি আমরা বসাই, যে শর্তটি দেওয়া আছে 0 বসালে এটা আমাদের শর্ত মানবে, যদি 1 বসাই তো 1 স্কয়ার 64 থেকে ছোট মানবে, যদি 2 বসাই তাহলে 2 স্কয়ার মানে 4 64 থেকে ছোট এটা মানবে, যদি 3 বসাই 3 স্কয়ার মানে কত আমাদের 3 স্কয়ার হচ্ছে কত 9 64 থেকে ছোট এটাও মানবে, 5 25 5 স্কয়ার মানে কত আমাদের 5 স্কয়ার মানে 25, তাহলে 25 কি 64 থেকে ছোট আমাদের। এরপরে ফিবোনাচি হচ্ছে আমাদের কত 8 দেখেন যদি আপনি এখানে 8 স্কয়ার দেন 8 8 64, তাহলে এটা তো আমাদের কি হবে না, ফিবোনাচি এটা শর্ত বিরোধী। 8 8 64 থেকে আমরা 68 8 8 68 তো 64 থেকে ছোট না বড়, তাহলে এখানে শর্ত বিরোধী হয়ে যায়, তাহলে আমাদের এটা হবে না। এইগুলো হলো আমাদের এর উপাদান, তথা আমাদের এ সেটের উপাদান হলো 0 1 2 3 5, এই পাঁচটা হলো আমাদের ফিবোনাচি তথা এর উপাদান। তাহলে আমাদের পাওয়ার অফ এ, তাহলে আমরা জানি যে উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে বা পাওয়ার অফ এন নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে 2 এর উপরে 5 দিয়ে দেন, তাহলে কত হবে আমাদের 32, তাহলে সঠিক উত্তর হচ্ছে বি। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার এবং প্রস্থ 2 মিটার, উচ্চতা 4 মিটার হলে এতে কত লিটার বিশুদ্ধ পানি আছে? অপশনটি সঠিক উত্তরের জন্য বলে দিচ্ছি, এটা হচ্ছে 24,000 লিটার হবে, এটি 24,000 লিটার। তারপর হচ্ছে আমাদের যেটি দেওয়া আছে যে √8 ইন্টু √2 কত হবে? এটি হবে আমাদের সহজ কাজ, এটি হবে আমাদের -4i। আপনারা এখানে আপনারা জানি যে i স্কয়ার হচ্ছে -1, একটা কথা মনে রাখবেন যে i স্কয়ার ইকুয়াল টু হচ্ছে -1। তার মানে এখানে আমাদের খেয়াল করুন এখানে আমরা যদি দেই -1 নেই তাহলে কত i স্কয়ার হয়ে যাবে, তাহলে এই দুইটির সাথে গুণ হয়ে যাবে, দুইটা পজিটিভ হয়ে যাবে, দুইটা পজিটিভ হয়ে গেলে আমাদের 8 দুগুণে 16, 8 দুগুণে 16, তাহলে 16i হবে, তাহলে 16i। আর এটাকে যদি আমরা করি কি বলা হয়, আবার আইটাকে মুক্ত করতে চাই, আইটা মুক্ত করলে কি -1 চলে আসবে, তাহলে আমাদের কত এটা হচ্ছে 4, তাহলে i -4, তাহলে -4 হলো সঠিক উত্তর, -4 সি হলো অপশন সি। প্রিয় শিক্ষার্থী আমরা কিছু অঙ্ককে একটু স্কিপ করেছি, আশা করছি আপনারা সেগুলো পারবেন। সেই জন্য যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমাদের গণিতের এই মডেল টেস্টগুলো থেকেও আমরা আলাদা করে নতুন কিছু অঙ্ক দিব আপনাদেরকে, যেগুলো বিশেষ ম্যাথ ক্লাসগুলো হিসেবে আপনাদের কাছে থাকবে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম। মানব উন্নয়ন সূচক 2025-এ বাংলাদেশের অবস্থান কততম? মানব উন্নয়ন সূচক 2025-এ বাংলাদেশের অবস্থান 130তম। 15 থেকে 17 জুন 2025 AG7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? AG7 সম্মেলন এটি অনুষ্ঠিত হয় কানাডায়। IRDP এর মানে হচ্ছে বা এর পূর্ণরূপ কি? IRDP এর পূর্ণরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সংবিধানের কত ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনাল
অধ্যাদেশ 2002 করা হয়েছে? বাংলাদেশের সংবিধানের 93 নং ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2002 করা হয়। স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীনে? স্পারসো এটি হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশে এখন পর্যন্ত কতবার জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে? বাংলাদেশে এ পর্যন্ত মোট 4 বার সংসদীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। 2024 সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন কে? 2024 সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুবকন। 21-1 কি? 21-1 এটি হলো একটি রকেট। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর হলেন আহসান এইচ মনসুর। আজরা খস কোন দেশের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? এটি হলো ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 20 অক্টোবর 2024 বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করে? 20 অক্টোবর 2024 বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হো ম্যালেরিয়া মুক্ত হিসেবে ঘোষণা করে মিশরকে। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রীকে? অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। উপমহাদেশে সিভিল সার্ভিস চালু করেন কে? উপমহাদেশে সিভিল সার্ভিস চালু করেন লর্ড কর্নওয়ালিস। বাংলাদেশের মশলা গবেষণা কেন্দ্র এর অবস্থান কোথায়? বাংলাদেশে মশলা গবেষণা কেন্দ্র এটি বগুড়ায় অবস্থিত। মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কোথায় অবস্থিত? মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এটি অবস্থিত কাতারে। চীনের কোন প্রদেশটি মুসলিম অধ্যুষিত? চীনের জিনজিয়াং প্রদেশটি মুসলিম অধ্যুষিত। সিএফসিকে বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসের কারণ হিসেবে চিহ্নিত করা হয় কত সালে? সিএফসিকে বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসের কারণ হিসেবে চিহ্নিত করা হয় 1973 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ? দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেন জাপান। স্নায়ুযুদ্ধকালীন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত চুক্তি হলো ওয়ারসো প্যাক্ট। গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? গৌড়ের সোনা মসজিদ এটি নির্মিত হয় হুসেন শাহের আমলে। কোন গ্যাসটি ডাই আইস তৈরিতে ব্যবহৃত হয়? ডাই আইস তৈরিতে ব্যবহৃত হয় কার্বন ডাই অক্সাইড। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? বস্তুর ওজন সবচেয়ে বেশি হলো মেরু অঞ্চলে। কোন রং বেশি দূর থেকে দেখা যায়? বেশি দূর থেকে দেখা যায় লাল রং। নিচের কোনটি মেমোরির নন
ভায়োলেন্ট হিসেবে ব্যবহৃত হয়? রোম, MICR এর পূর্ণরূপ কি? MICR এর পূর্ণরূপ হলো ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের চতুর্থ মডেল টেস্টটি, যা পরীক্ষার কমন উপযোগী প্রশ্নগুলোকে নিয়ে সাজানো হয়েছে, যা আপনার প্রস্তুতিকে আরও জোরালো করবে। অবশ্যই ব্যাখ্যাগুলো, বিশেষ করে আপনারা যারা গণিত এবং ইংরেজিতে দুর্বল, অবশ্যই ইংরেজি এবং গণিতের ব্যাখ্যাগুলো সহ ননস্টপ আপনি বারবার দেখবেন। অবশ্যই আপনি ব্যাখ্যাগুলো মনে রাখলে পরীক্ষা সহজেই আনসার করতে পারবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।